ভাঙড়ের মানুষ দেখিয়েছে যে জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে জনগণের শক্তির কাছে কেউ জিততে পারে না। আর এটাকেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই আইএসএফ কে নিকেশ করো। আইএসএফ পশ্চিমবঙ্গে যে কাজটা করতে চাইছে সেটা হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলিম জনসমাজ, পিছিয়ে পড়া হিন্দু জাতিসত্তার আন্দোলনকে সামনে নিয়ে আসা, আর যারা ধর্মের নামে কারবার করে তাদের সব কারবার বন্ধ করা। এটাই হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। আমি কাউকে কটাক্ষ করতে চাইছি না। গতকাল ভাঙড়টাকে যে কি করতে চাইছেন, আর শুধু ভাঙড় না, এই নির্বাচনে বিরোধীদের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে আমরা দেখেছি। মানুষ বলছে, আমরা বলিনি, মানুষ বলছে, আমরা ভাবতে শুরু করেছি। মুখ্যমন্ত্রী কি পরিকল্পনা করেছেন যে আইএসএফ কে যে কোনো মূল্যে ধ্বংস করবেন? মানে ভাবতে পারা যায়। কলকাতা পুলিশের অধীনে আনা হলো, ভালো কথা। মানে প্রতি দুটো করে বা একটা করে, দেড়খানা করে পঞ্চায়েত পিছু নাকি একটা করে থানা হবে, তাহলে নাকি শান্তি আসবে। আমি শওকত সাহেবদের বলতে চাই, ব্রিগেডের মুখে, ব্রিগেডের ময়দানে মুখ্যমন্ত্রী বলেছেন ভাঙলে যে গন্ডগোল হয়েছে তো হাঙরদের সঙ্গে হায়নার লড়াই। তা শওকত বাবু, আপনি হাঙর হবেন না হায়না হবেন? ঠিক করুন। হাঙরদের সঙ্গে হায়নার লড়াই, হায়নার সঙ্গে হাঙরের লড়াই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন। তো শওকত বাবু হাঙরের দায়িত্ব নেবেন না হায়নার দায়িত্ব নেবেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন শওকত বাবু যে আপনি হাঙর না হায়না, জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রীকে বলুন যে আমি শওকত বলছি, আমি ভাঙড়ের অবজারভার, আপনি আমাকে ভালোবাসেন। আপনি তো বলেছিলেন যে তোর বাস স্ট্যান্ড দরকার নেই, তোর তো বম পিস্তল দরকার। আমি সেই শওকত বলছি যে আপনি আমাকে হাঙর না হায়না কোনটার মধ্যে রাখতে চাইছেন? মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেন না। আমি শওকত মোল্লাদের বলতে চাই, শওকত মোল্লাকেও মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন না। ভালো করে ভাবুন শওকত মোল্লা। আর তাই সব্যসাচীকে ওর ঘাড়ের উপর বসিয়ে দিয়েছে। ভাবতে পারেন একটা নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছেন। বিজেপিকে ভারত ছাড়া করবে, ভাই সবাই মিলেই করবো আমরা বিজেপিকে ভারত ছাড়া। বিজেপিকে রাজনীতিকে আমরা কেউ সমর্থন করিনি, তুমি করেছো, তুমি করো, এটা তোমার অভ্যাস। দুবার তিনবার করে তার সঙ্গে সংসার করেছো, সবাই জানে। আজ নওশাদ সিদ্দিকীদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দাগিয়ে দিচ্ছে যে বিজেপির দালাল। ও সবার মানুষ খাচ্ছে না দেখে এবার ঠিক করেছে যেখানে যা পারো মেরে নিকেশ করে দাও। একটা দর্শন ঠিক করুন না। মুসলমান পাড়ায় গিয়ে বলা হচ্ছে এরা বিজেপির দালাল, আর আমার অমুসলিম ভাইদের কাছে গিয়ে বলছে এরা হচ্ছে মুসলমানদের পার্টি। এভাবে গণতন্ত্রের নাম করে যে নোংরামি পশ্চিমবাংলার বুকে শুরু করেছেন মুখ্যমন্ত্রী, তার ফল হচ্ছে এটা। 9টা থানা করবেন কলকাতা পুলিশের আন্ডারে। ভাঙড়ের মানুষের পক্ষে, আমি ভাঙড়ের মানুষ নই, ভাঙড়ের মানুষের পক্ষে প্রশ্ন তুলতে চাই যে যারা ভাঙড়কে 9টা থানা করে কলকাতা পুলিশের অধীনে আনতে চাইছেন, আমি বিদ্বজ্জনদের বলবো আপনারাও আওয়াজ তুলুন। ভাঙড়ের মানুষকে কলকাতার মানুষ যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা দিতে হবে। শুধু ভাঙড়ের মানুষকে সাদা পোশাকের পুলিশ, বম পিস্তল, বেয়ারত এসব দেখিয়ে জব্দ করার পরিকল্পনা। নওশাদ সিদ্দিকী সাহেব যেদিন থেকে বলেছেন শান্তির ভাঙড় চায়, অশান্তি চাই না, সেই দিন থেকেই অশান্তি শুরু হলো। আরাবুল ইসলাম বললেন ভোটের আগে একটা ইন্টারভিউতে, আমরা যদি ঠিকঠাক কাজ করি 20-50টা লাশ পড়ে যেতে পারে। মানে আগে থাকতেই প্ল্যানিং করে রাখা হয়েছিল 20-50টা লাশ ফেলার। গণপ্রতিরোধ সহ্য হয়নি।
রাজ্য বিধানসভায় মণিপুর নিয়ে একটা বিল পেশ হয়েছিল এবং সেই বিল নিশ্চয়ই পাশ হয়েছে। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বিতর্কের উপরে অংশগ্রহণ করেছিলেন, তারও বক্তব্য সেখানে লিপিবদ্ধ করানো আছে। আমরা বিদ্বজ্জনদের কাছে বলতে চাই, আমরা কাউকে কটাক্ষ করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিষী মহিলা, মহিলাদের মুখ্যমন্ত্রী, মহিলাদের সব, উনি ঘোষণা করেন যে আমার রাজ্যে মহিলারা নিরাপদে আছেন, ভালো কথা। মণিপুরের মায়েদের জন্য আমরা কাঁদতে চাই, আমরা কাঁদব, মণিপুরের মায়েদের জন্য চিৎকার করব, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব, বিধানসভায় বিল আনা হবে। কিন্তু রেজাউলের মার জন্য কে কাঁদবে? রেজাউলের ওই ছোট্ট স্ত্রী যার এখনো 20-22 বছর বয়স হয়নি, তার সেও তো মায়ের জাত, তার জন্য কে কাঁদবে? মালদার যে বোনটাকে তার স্তন কেটে নেওয়া হলো, তার জন্য কে কাঁদবে? পাঁচলাতে বিরোধী রাজনৈতিক দলের, সে যে দলেরই হোক, প্রার্থী হওয়ার জন্য কাউন্টিং এ সবার মাঝখানে বিবস্ত্র করে দেওয়া হলো, তার জন্য কে কাঁদবে? হাঁসখালির বোনের জন্য কে কাঁদবে? অসংখ্য অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমার শহীদ হাসানের স্ত্রীর জন্য কে কাঁদবে? হাসানুজ্জামানের স্ত্রীর জন্য কে কাঁদবে? হাসানুজ্জামানের মায়ের জন্য কে কাঁদবে? আমরা কাঁদবো, মণিপুরের মায়েদের জন্য আমরা কাঁদবো, নিশ্চয়ই কাঁদবো। আসুন সবাই মিলে কাঁদবো, কিন্তু আগে আমার মায়েদের জন্য কাঁদার সিদ্ধান্ত নেবেন কিনা সেটাও তো ভাবতে হবে। আমি বলছি, তৃণমূল কংগ্রেসের যে ছেলেগুলো শহীদ হয়ে গেল, খুন হয়ে গেল, তাদের দলাদলি, উপদলীয় কার্যকলাপ, লবিবাজির জন্য যেভাবেই হোক, তাদের মায়েদের জন্য কে কাঁদবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শুধু ভুয়ো রাজনীতি, অন্য রাজ্যের মানুষের কাছে বোঝানো যে আমি আসলে কতটা মানুষ দরদি, আমি আসলে কতটা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি, আমি আসলে কতটা দেশ দরদি। আমি দেশ দরদি, কিন্তু দেশের মানুষের প্রতি কোনো দরদ আমার নেই। লাশের পাহাড়ের উপর দিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন, আমি অতীতের ইতিহাস ঘাঁটতে চাই না, শুধু বলতে চাই লাশের পাহাড়ের উপর দিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি যে এমন কাজ করবেন